আমি এখন আছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এই আজকে আদালতে হাজির করা হয়েছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় অন্যতম অভিযুক্ত এবং আসামি সেলেস্তি রহমানকে। তাকে এর আগে ২ দফা আসলে রিমান্ডে নেওয়া হয়েছিল। প্রথম দফা ২৪ মে থেকে ৮ দিন এবং পরবর্তী দফা হলো ৩১ মে থেকে পরবর্তী ৫ দিন। এই রিমান্ডে থাকাকালীন কিন্তু তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিতে তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে এখন হলো জবানবন্দি চলছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জবানবন্দি দিচ্ছেন। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে সেই জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা হচ্ছে। আমি এখন এই মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম কৌশলী অ্যাডভোকেট আমানুর করিম লিটনের সাথে একটু কথা বলবো। আমি তার কাছে একটু জানতে চাইবো যে এই আসামি ৩ জনের মধ্যে শিলাস্তি কেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন এবং অন্যান্য আসামিদের এবং মামলার বর্তমান পরিস্থিতি কি? জি, এই মামলাতে ইতিপূর্বে যখন ৮ বার রিমান্ডে নেওয়া হয়েছিল, ৮ দিনের আর কি, সেই রিমান্ডে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে আবার ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়, যে রিমান্ডটা আগামীকাল মঙ্গলবার শেষ হবে। তো ইতিপূর্বে এর ভিতরে দেখা যাচ্ছে যে শিলাস্তি রহমান নামে যে ৩ নম্বর যে আসামি ছিল, উনি আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারা জবানবন্দি প্রদানের জন্য ইচ্ছা প্রকাশ করেন। বাধ্য হয়ে আমাদের যে রাষ্ট্রপক্ষ বা পুলিশ, তারা তাকে আজকে ৪ নম্বর আদালতে তাকে উপস্থাপন করে এবং এখন বর্তমানে তার ১৬৪ ধারার যে জবানবন্দি, সেটা আদালতে উনি পেশ করছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে এটা ২ রকমের জবানবন্দি হতে পারে। একটা কালপেটরি জবানবন্দি হতে পারে, একটা ইনকালপেটরি জবানবন্দি হতে পারে। কালপেটরি অর্থ হচ্ছে যে সে নিজেকে না জড়িয়ে, অর্থাৎ সে হয়তো বললো যে আমি এই সম্পর্কে কিছুই জানি না বা সামান্যতম কিছু জানি, সেটা হচ্ছে কালপেটরি কনফেশন। আরেকটা আছে ইনকালপেটরি কনফেশন, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে সে আনোয়ারুল আজিম আনার যে ৩বারের সংসদ সদস্য ঝিনাইদহ ৪, তার সেই মার্ডার কেসের সাথে সে সম্পৃক্ত ডাইরেক্ট ছিল। যদি সে ডাইরেক্ট সম্পৃক্ত হয়ে থাকে তাহলে সে ১৬৪ ধারায় ইনকালপেটরি কনফেশনাল স্টেটমেন্ট দিবে, আর যদি সে ডাইরেক্ট জড়িত না হয়ে থাকে তাহলে হয়তো ১৬৪ ধারা জবানবন্দি সে দিবে, কিন্তু সেটা হবে কালপেটরি, অর্থাৎ নিজেকে না জড়িয়ে। অর্থাৎ এই মামলার ঘটনা সম্পর্কে উনি তেমন কিছু জানেন না। আমরা যেমন সাধারণ পাবলিক আমরা যেমন শুনেছি, উনিও সেই আমাদের মতো শুনেছে। উনি একজন শোনা সাক্ষী, বা এরকমও হতে পারে যে এই মামলাতে তিনি রাজসাক্ষীও হতে পারেন। তিনি এই মামলা সম্পর্কে যতগুলো ইনফরমেশন তার কাছে আছে সেগুলো রাষ্ট্রকে সে প্রদান করে, রাষ্ট্রকে সহায়তা করে উনি রাজসাক্ষীও হতে পারেন। আজকে দেখলাম যে শিলাস্তি রহমানকে আনা হয়েছে, কিন্তু তার সাথে কিন্তু আসামি শিমুল ভূঁইয়া এবং তানবীর ভূঁইয়ারও রিমান্ড মঞ্জুর করা হয়েছিল ২ দফায়। তাদের কিন্তু এখনও পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কোনো তারা ইচ্ছা প্রকাশ করে নাই। তো এই বিষয়ে আপনার যদি কিছু জানা থাকে। জি, দেখেন, আসামিরা যারা বড় রকমের কিলার বা এরকম শিমুল ভূঁইয়ার মতো কিলার, যারা বড় রকমের আসামি, তারা কখনোই স্বীকারোক্তি দিতে রাজি হয় না। কারণ স্বীকারোক্তি দেওয়া মানে নিজের দোষটা নিজে স্বীকার করে নেওয়া। শিলাস্তি রহমান দেখা গেছে যে এই মামলা সংক্রান্ত সে কিছু তথ্য জানে বা জানে না, সে আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সে স্বীকার করতে চায় যে আমি এটা সম্পর্কে জানি অথবা জানি না। আর যারা যে অরিজিনালি যারা আসামি, তারা কখনোই অনেক বড় বড় মামলা আছে, মার্ডার মামলা বা এই জাতীয় মামলা বা মাদক মামলা, এইসব জাতীয়তে দেখা যাচ্ছে যে 164 আসামি যারা আছে, তারা যদি বারবার তারা আসামি হয়ে থাকে বা মামলা সংক্রান্ত তাদের তথ্য থাকে, তারা কিন্তু আদালতকে তথ্য দিতে চায় না। কারণ এই কারণে দিতে চায় না যে তারা যদি তথ্যটা দিয়েই দেয় তাহলে তো সে স্বীকার করে নিল যে এই কাজটা আমি করেছি, এই মার্ডারটা আমি করেছি বা এটার সাথে আমি জড়িত। যেহেতু তারা এটা এত সহজে তারা স্বীকার করছে না, তারা 2 টাইমস রিমান্ডে গিয়েছে, আগামীকাল তারা রিমান্ড ব্যাক করবে। এখনও পর্যন্ত তারা কিন্তু ডিবির কাছে ওইভাবে মুখ খোলে নাই। তারা তাদের ইনফরমেশন দেয়। আমরা যেটা জানতে পেরেছি যে ৩ জন আসামি নাকি ৩ রকমের ইনফরমেশন দিয়েছে। তার মানে তাদের কোনো ইনফরমেশনই কিন্তু আলটিমেটলি গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ তারা ৩ রকমের ইনফরমেশন দিচ্ছে। তো 3 রকমের ইনফরমেশন থেকে ডিবি কী পাবে, তারা কোনটাকে সঠিক বলে জেনে নেবে, সেটা বোঝা যাচ্ছে না। এখন এই স্বীকারোক্তিটা আসলে তাইলে হয়তো কিছুটা আমরা ক্লিয়ার হতে পারবো। শিলাস্তির স্বীকারোক্তি থেকে বোঝা যাবে যে কে কতটুকু কানেক্টেড। দর্শক, এই যে শিলাস্তি রহমান এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে যে মামলাটি করেছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজ হওয়ার পর, সেটা ২২শে মে সন্ধ্যায় শেরেবাংলা নগর থানায় আনোয়ারুল আজিম আনামের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। এরপর থেকে আসলে এই বিষয়গুলো নিয়ে পুলিশ কাজ করছে এবং আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলার আসামি হিসাবে শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। তবে কী জবানবন্দি
দিচ্ছেন বা সেই জবানবন্দিতে কি উল্লেখ থাকছে সেটা আসলে আর কিছুক্ষণ পরেই শুনানি শেষ হলে জানা যাবে এবং রাষ্ট্রপক্ষের যে প্রধান কৌশলী আছেন তিনি এই বিষয়ে আব্দুস সাত্তার দুলাল তিনি এই বিষয়ে হয়তো আমাদের জানাবেন। আমরা সেই খবরের অপেক্ষায় আছি। ইতিমধ্যে আদালত প্রাঙ্গণ আজকে আদালতের সময় কিন্তু নির্ধারিত সময়ের বাইরেও কিন্তু আদালত ক্ষেত্র বিশেষে তার সময় দীর্ঘ করতে পারে। সেই অনুযায়ী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোফাজ্জল হোসেনের যে আদালত সেখানে শিলাস্তি রহমান জবানবন্দি দিচ্ছেন। আদালত প্রাঙ্গণে পুলিশ এবং প্রিজন ভ্যান সহ নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হচ্ছে। এই যে চাঞ্চল্যকর ঘটনা পুরো বাংলাদেশ থেকে শুরু করে ভারত পর্যন্ত, ভারতের কেন্দ্র সরকার, রাজ্য সরকার বেশ তৎপর। বাংলাদেশের ডিবি পুলিশের দল কলকাতা গিয়েছে, সেখান থেকে আনোয়ারুল আজম আনারের মৃতদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে, সেগুলোর ফরেন্সিক রিপোর্ট চলছে। অন্যদিকে নেপালেও ডিবি যাচ্ছে। এই যে বিষয়গুলো নিয়ে আসলে দীর্ঘমেয়াদী একটা প্রসেস এবং মামলার যে প্রক্রিয়া সেটি আসলে ত্বরান্বিত হচ্ছে এবং এই মামলা প্রক্রিয়া এই প্রথম আসলে কোনো আসামি যে স্বইচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।